और ये एक ऐसा मंदिर है इसमें खाली हिंदू को ही अलाउड है, फॉरेनर चाइनीज क्रिश्चियन मुसलमान आएगा तो उसको एंट्री भी नहीं है। এলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর কেন কেদারনাথের সাথে এই মন্দির সম্পৃক্ত। নবরাত্রির সময় যখন এই বেল বাজানো হয় তখন এখান দিয়ে কুকুরের ডাকের মতন শব্দ বেরোয়। এখানে কিন্তু যখন আমরা এলাম অন্তত তখন কিন্তু ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্ট করছে না। पशुपतिनाथ और केदारनाथ मिला के एक शिवलिंग पूरा होता है। केदारनाथ धाड़का भागे, पशुपतिनाथ शिरो भागे। আপনাদের সবাইকে স্বাগত জানাই নেপালের সপ্তম পর্বের ভিডিওতে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পশুপতিনাথের মন্দির এবং ভক্তপুর দরবার স্কয়ার, এবং আপনারা সাক্ষী থাকবেন নগরকোটের অপূর্ব সূর্যাস্তের। চলুন বেশি দেরি না করে আজকের যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম নেপাল। হাঁটতে হাঁটতে চলে এসেছি পশুপতিনাথ টেম্পলের চত্বরের সামনে। এখন আমি প্রবেশ করব না, আমি জাস্ট বাইরে থেকে দেখে চলে যাব। আমাদের পশুপতিনাথের প্ল্যান আছে কালকে, এবং ভক্তপুর দরবার স্কয়ার আর নগরকোট এই দুটো কালকে প্ল্যান আছে। আর আজকের প্ল্যান আছে লোকাল সাইটস ইন কাঠমান্ডু, এবং রাত্রিরে মার্কেট প্লেসে যাবো এখানকার। তো চলুন একটু দেখে নিই। সামনে অন্য একটা মন্দির আছে, আমি মন্দিরের নামটা বুঝতে পারলাম না। আমি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সেই দিকেই। আর পশুপতিনাথটা হচ্ছে যেখানে দিয়ে এখানে এন্ট্রি করলাম সেখান থেকে আরও একটু এগোতে হবে। তো আগে দেখি এই মন্দিরটা দেখা যায় নাকি। এখন পশুপতিনাথ টেম্পল দর্শন করলাম না, তার কারণ হেঁটে আরও একটু দূর যেতে হবে। আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ইতিমধ্যেই। খেয়ে আমাদের দু তিনটে যে সাইট সিন আছে নেপালে সেটার জন্য বেরোবো। আপনাদের একটা মন্দির দেখালাম, নাম না জানা মন্দির আমার কাছে। আমি স্থানীয়দেরকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা যে উচ্চারণটা করছে সেটা আমার বোধগম্য হলো না। যদি পরে জানতে পারি বা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কিসের মন্দির ওটা। আমি ভেতরে প্রবেশ করিনি, যেহেতু এখনও ফ্রেশ হয়নি। জাস্ট সকালে বেরিয়েছিলাম একটুখানি ওয়াক করবো বলে। এখন ফিরে যাচ্ছি আবার হোটেলের দিকেই, ফ্রেশ হয়ে তারপরে সাইট সিনে বেরোবো। আমরা এখন বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে। যেটা কালকে প্ল্যানিং ছিল সেটা আজকে আমরা করব। আজকে আমরা পশুপতিনাথ মন্দির দর্শন করব, আর ভক্তপুর দরবার স্কয়ারে যাব, আর নগরকোটে যাব। এটা হচ্ছে আজকের প্ল্যানিং। আর কালকে আমরা যে কাঠমান্ডুর যে লোকাল সেকশন গুলো হয় সেগুলো করব। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 10টা 3। দেখা যাক কতক্ষণ সময় লাগে। নগরকোট একটু দূরে আছে, 1 ঘন্টা মতন সময় লাগবে যেতে, ফিরতে আরো 1 ঘন্টা। আর ভক্তপুর হচ্ছে এই আমাদের হোটেল থেকে 8 ঘন্টা মতন ডিস্টেন্স। চলুন তাহলে যাওয়া যাক, বেরিয়ে পড়ি দেরি না করে। और ये एक ऐसा मंदिर है इसमें खाली हिंदू को ही अलाउड है, फॉरेनर चाइनीज क्रिश्चियन मुसलमान आएगा तो उसको एंट्री भी नहीं है, किसी को नहीं है। इंदिरा गांधी को भी नहीं जाने दिया था। सलमान खान आएगा तो मंदिर में नहीं जाएगा, गोविंद आएगा तो जाता है। ये पशुपतिनाथ का मंदिर 1400 साल पुराना है, 1400 ईयर। एक टाइम जैसे आप लोगों को पता होगा महाभारत का युद्ध हुआ था। महाभारत के युद्ध में पांडव लोगों को विजय प्राप्त हुआ, कौरवों को पराजय प्राप्त हुआ। तो उन्होंने अपने परिवार के सदस्यों को मारने की वजह से उनको ब्रह्म हत्या का दोष लगा। तो वो ब्रह्म हत्या के दोष के निवारण के लिए शिवजी भगवान के पास केदारनाथ के जंगलों में गए। वहां पे जाके देखा तो शिवजी भगवान ने दर्शन नहीं देंगे बोल के 1000 भैंसों का रूप धारण कर लिया, बफेलो। तो 1000 बफेलो में कौन सा सी रूप बफेलो पांडवों को पता नहीं चला। तो पांडवों में जो भीम था उनको पहाड़ पे पैर चौड़ा करके खड़ा कर दिया, और एक एक करके सब भैंसों को पैर के नीचे से निकालना शुरू किया। तो 999 निकल गए। शिव रूपी भैंसा इधर उधर भागने लगा। तो पांडव लोगों को पता लगा कि ये शिव रूपी भैंसा है। तो पांडवों में जो भीम था उन्होंने पहाड़ पे पूंछ पकड़ के खींचा। पूंछ पकड़ के खींचने की वजह से 2 भाग हो गया। 2 भाग होने से सिर से नीचे का भाग वही जमीन में रहेगा जो केदारनाथ में,
और सिर का भाग जो जमीन के अंदर भैंसे शिव रूपी भैंसे ने डाला वो पता नहीं चला कहाँ गया बोल के। तो पांडव लोग रोने लगे कि हम तो पाप नहीं करना चाहते थे, हमारे हाथ से कैसा पाप हो गया। तो आकाशवाणी हुआ कि आपके हाथ से कोई पाप नहीं हुआ है, ये शिव जी भगवान की लीला थी, उनको अर्ध ज्योतिर्लिंग छोड़ना था। तो गोपाल वंश राजा के टाइम में यहाँ पूरा जंगल हुआ करता था। जंगल में एक गौशाला नाम की जगह थी, वहाँ पे एक कामधेनु नाम की गाय हुआ करती थी। वो रोज जाती एक जगह पे दूध चढ़ाती थी। तो राजा ने ग्वाले लोग को बोला जाके देखो, पता करो कहाँ पे ये गाय दूध चढ़ाती है। जाके देखा, उस जगह खुदाई किया। तो खुदाई करने से नेचुरल ज्वाला के साथ में शिवलिंग की उत्पत्ति हुई। इसीलिए पशु के द्वारा दूध गिरा के पता लगाया, इसलिए इसको पशुपतिनाथ बोलते हैं। আমরা পশুপতিনাথ টেম্পলের পার্কিং লটে চলে এসেছি। এখানে একটা দোকানে জুতো খুলে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। মন্দিরের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নাই তাই দেখাতে পারবো না। যতদূর অবধি ফটোগ্রাফি অ্যালাউড ততদূর আপনাদের দেখাচ্ছি, বাদ বাকিটা নিজেকে এসে দেখতে হবে। यहाँ पे शिवलिंग का मुख का भाग छिपे, वहाँ पे गौ माता आपसे दूध छोड़ के अभिषेक करती है। तो ग्वाला ने देखा, देखने के बाद खुदाई करके देखे तो ज्योतिर्लिंग के साथ शिवलिंग की उत्पत्ति हुई। गौ माता पशु है, पशु का दूसरे पत्ता लगाने से इनका नाम पशुपतिनाथ हो गया। और दूसरा अर्थात चराचर में जितने भी जीव है, कीट पतंग मनुष्य या वह जीवात्मा पशु है, और जीवात्मा के पालन पोषण करने वाला मालिक भगवान शिव है, इसके लिए इनका नाम पशुपतिनाथ है। और तीसरा अर्थ पशु पास मुक्ति, हमारा अंतर्भाव में जो अज्ञानता रहता है, जो पशुत्व भाव रहता है, जो माया मोह का बंधन रहता है, ये बंधन से छुटकारा करने वाला भगवान शिव है, इसके लिए इनका नाम पशुपतिनाथ है। পশুপতিনাথ দর্শন কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব হোটেলের দিকে। যদি আপনারা কাঠমান্ডু প্ল্যান করেন তাহলে পশুপতিনাথ দর্শন তো অবশ্যই করবেন, সেটা বলার অপেক্ষা রাখেন না। এলে বুঝতে পারবেন, আমি তো ফটো তুলতে পারলাম না ভেতরে যেহেতু নিষিদ্ধ। এলে বুঝতে পারবেন ঠিক কতটা সুন্দর আর কেন কেদারনাথের সাথে এই মন্দির সম্পৃক্ত, সবই বুঝতে পারবেন। অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এরপরে চলে যাবো ভক্তপুর আর নগরকোট আফটার লাঞ্চ। আমাদের লাঞ্চ কমপ্লিট। এরপরে আমরা চলে যাব ভক্তপুর এবং নগরকোট। ভক্তপুরে হচ্ছে দরবার স্কোয়ার এবং নগরকোট হচ্ছে সানসেট পয়েন্ট। তো আমরা দেখি যে সানসেট পয়েন্টটা অন্য গলিতে ঢুকে যাচ্ছিলাম, তো দেখি যে সানসেট দেখা যায় নাকি, সেই সময় পৌঁছাতে পারি নাকি। যদি পারি তো একটা দারুণ জিনিসের সাক্ষী হব। আর প্রথমে আমরা চলে যাব ভক্তপুর দরবার স্কোয়ারে, ওটা দেখে দেন আমরা চলে যাব নগরকোটে সানসেট দেখার জন্য। আমরা চলে এসেছি ভক্তপুর দরবার স্কোয়ারে। এখানে টিকিট কাটতে হবে এসে, সেটা হচ্ছে 500 টাকা নেপালি কারেন্সিতে। এখানে কিন্তু যখন আমরা এলাম অন্তত তখন কিন্তু ইন্ডিয়ান মানি অ্যাকসেপ্ট করছে না।
পাশেই মানি এক্সচেঞ্জের কাউন্টার আছে, ওখান থেকে আপনাদেরকে কনভার্ট করিয়ে নিতে হবে। কনভার্ট করিয়ে তারপরে আপনারা টিকিট কাটতে পারবেন। এখন আমরা এগিয়ে চলেছি ভক্তপুর দরবার স্কোয়ারের মেন গেটের দিকে। এই হচ্ছে দরবার স্কোয়ার যাওয়ার রাস্তা। এখানে সিঁড়ির সংখ্যা আছে বেশ প্রচুরই, কিন্তু মাঝখানে এটা ফ্লোটিং মতন করা আছে, তো সেখান থেকে উঠতে একটু সুবিধা হচ্ছে। এখানেও প্রচুর সুভেনিয়ার গিফট দেওয়ার দোকান আছে এবং বাড়িতে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে। যদিও দাম যথারীতি বেশি, একটু দরদাম করে নিলে হয়তো সস্তাতেও পেয়ে যেতে পারেন। এই দরবার স্কোয়ার তৈরি হয়েছিল মল্ল রাজাদের সময় 30th সেঞ্চুরিতে। নেপালের টোটাল 3টে রাজধানী ছিল আগে, একটা হচ্ছে পাটনে, একটা হচ্ছে আপনার কাঠমান্ডুতে, একটা হচ্ছে ভক্তপুরে। এই জন্য 3 জায়গাতেই 3টে দরবার স্কোয়ার আছে। তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে এই ভক্তপুরের এই দরবার স্কোয়ার। কাঠমান্ডুতে যদি আসেন, ভক্তপুর দরবার স্কোয়ার একদম মিস করবেন না। যতই আপনারা কাঠমান্ডুর দরবার স্কোয়ার দেখুন, এখানের দরবার স্কোয়ারে কিন্তু অপূর্ব। আর সবচেয়ে বড় কথা, এটাই কিন্তু সবচেয়ে পুরনো। 2015 সালে নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, তার ফলে এই বিল্ডিংগুলো সব আপনারা দেখতে পারবেন সব ভেঙে পড়েছিল। তো সেইগুলোকে কোনো রকমে লোহার একটা গার্ড দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা এখন তলেজু টেম্পলের সামনে চলে এসেছি। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারবো না। বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এবার আপনাদের দেখাবো নেপালের সবচেয়ে উঁচু মন্দির। এবারে আপনাদের যে জিনিসটা আমি দেখাতে যাবো সেটা একটা অদ্ভুত জিনিস। একটা বেল মানে ঘন্টা, যেটা নবরাত্রির দিনই একমাত্র বাজানো হয়, বাদ বাকি সময় এটা বাজানো নিষিদ্ধ। নবরাত্রির সময় যখন এই বেল বাজানো হয়, তখন এখান দিয়ে কুকুরের ডাকের মতন শব্দ বেরোয়। সেই কারণে এই বেলকে বলা হয় বার্কিং ডগ বেল। আপনারা দেখতে পেলেন যে এই ঘন্টাটা বাঁধা আছে একটা নিচে একটা লোহার শিকলের সাথে, যাতে এটা কোনো রকম ভাবে বাজানো না যায়। এটা একমাত্র বাজানো হয় নবরাত্রির সময়। ভক্তপুর দরবার স্কোয়ার দেখা কমপ্লিট হলো। এবার আমাদের গন্তব্য হচ্ছে নগরকোটের সানসেট। কিন্তু জানি না যে দেখতে পাবো কিনা সানসেট, কিন্তু জায়গাটায় তো যাই, সেটাই অনেক।
এই ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও হলো নেপাল সিরিজের অন্তিম ভিডিও। সেই ভিডিওতেও থাকছে নতুন নতুন অনেক চমক। সুতরাং ভিডিও একদমই মিস করবেন না। যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।